হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 9 ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়টা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি চ্যাপ্টার 8 আলোচনা করে দিয়েছি এবং প্রশ্ন উত্তরগুলো শেয়ার করে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি এই চ্যাপ্টারটা শুরু করব। আমি লাইন ওয়াইজ চ্যাপ্টারটা ভালোভাবে আলোচনা করে দেবো এবং অধ্যায়টা আলোচনার সাথে সাথে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি বলে দেবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। আর ভিডিওটা বেশি থেকে বেশি লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। দেখো, ভারতীয় সংবিধান। তাহলে এই যে ভারতীয় সংবিধান কেন তৈরি করা হয়েছিল সেটা আমাদের জানতে হবে। এরপর দেখো গণতন্ত্রের কাঠামো বা জনগণের অধিকার। তাহলে এই জনগণের অধিকার যাতে কায়েম থাকে, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, এই জনগণের মতামতই হচ্ছে শেষ কথা। ভারতীয় জনগণ নিজেরা ভোট দিয়ে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে নির্বাচন করেন। ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়। 1947 সালের 15ই আগস্ট কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়। এর আগে পর্যন্ত কিন্তু ব্রিটিশরা আমাদের দেশ শাসন করত, কিন্তু এই যে দেশ স্বাধীন হলো, দেশের স্বাধীনতার পরে কিভাবে দেশের নিয়ম কানুন, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে তার জন্য কিন্তু একটা আইনি ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে, একটা আইন প্রণয়ন দরকার হয়। তাই ভারতের সংবিধান রচনার প্রয়োজন হয়। তখন ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার জন্য ভারতে একটা গণপরিষদ তৈরি করা হয়। তখন 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে প্রাদেশিক আইনসভাগুলির সদস্যের দ্বারা এই ভারতীয় সংবিধান সভা বা গণপরিষদের জন্য সদস্যদের নির্বাচন করা হয়। সেখানে 296 জন সদস্যকে নির্বাচন করা হয়। এই ভারতীয় সংবিধান হচ্ছে কত খ্রিস্টাব্দে কার্যকরী করা হয়? ভারতীয় সংবিধান হচ্ছে 1950 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন বসে এবং 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর করা হয়। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালিত হয়। এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে সারা দেশে আমরা উদযাপন করে থাকি। এই ভারতীয় সংবিধান কিন্তু দেশের সর্বোচ্চ আইন এবং এই ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম লিখিত সংবিধান। এটা তোমাদের মনে রাখতে হবে। আর ইংল্যান্ডের সংবিধান বা অন্যান্য দেশের সংবিধান কিন্তু লিখিত নয়, অলিখিত সংবিধান। ভারতীয় সংবিধান অনুসারে ভারত কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক দেশ এবং এখানে এই ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্য নিয়ে ভারত গঠিত। তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটি রাজ্য যেখানে আমরা বাস করি, পশ্চিমবঙ্গে আমরা বাস করি। তাহলে যুক্তরাষ্ট্রীয় বলতে কি বোঝায়? দেখো, এমন একজন সরকার যেখানে দেশে একটি কেন্দ্রীয় সরকার এবং অনেকগুলি আঞ্চলিক বা রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে, সেটি বলা হচ্ছে যুক্তরাষ্ট্র। এবং একটি সংবিধান মেনে তারা হচ্ছে নিজ নিজ এলাকায় কাজ করে থাকে। এবার বইটা ফলো করি। দেখো, 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট অনেক ক্ষয়ক্ষতি, দেশভাগ শেষে স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হলো। পলাশির যুদ্ধ থেকে ধরলে 190 বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হলো ভারতবর্ষ। তাহলে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়। তার আগে কিন্তু আমাদের দেশে ব্রিটিশরা শাসন কার্য চালাতো। তাহলে পলাশির যুদ্ধের সময় থেকে ধরলে 190 বছরে ঔপনিবেশিক শাসন থেকে এই ভারতবর্ষ মুক্ত হলো বা স্বাধীনতা লাভ করলো। ফলে একদিকে ছিল মুক্তির আনন্দ, কিন্তু অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। নতুন রাষ্ট্র হিসাবে ভারতের সামনে তখন অনেক সমস্যা। সেই সবের মধ্যেই কাজ করে চলেছিল সংবিধান সভা। বানানো হচ্ছিল স্বাধীন ভারতের জন্য সংবিধান। দীর্ঘ তর্ক বিতর্ক ও আলাপ আলোচনার শেষে তৈরি হলো ভারতের সংবিধান। তাহলে এই ভারতীয় সংবিধান কিন্তু একদিনে কার্যকরী হয়নি। তাহলে অনেক দিন ধরে বিভিন্ন তর্ক বিতর্ক আলাপ আলোচনার শেষে এই ভারতের সংবিধান তৈরি করা হয়। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদে গ্রহণ করা হলো সংবিধান। তাহলে প্রথমে 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর এই সংবিধানটি গৃহীত হয়েছিল। এর পরের বছরে 26শে জানুয়ারি স্বাধীন ভারতে কার্যকর হলো সংবিধান। তাহলে 1949 খ্রিস্টাব্দে গৃহীত হয়েছিল আর 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি এই ভারতীয় সংবিধান কার্যকর করা হলো। তাহলে ভারতীয় সংবিধান বলতে বোঝায় হচ্ছে কতগুলো আইনের সমষ্টি। তাহলে একটা দেশ স্বাধীনতার পরে সেই দেশে যদি কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, দেশে যদি কোনো আইন না থাকে, তাহলে দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের শাসন কার্য কিভাবে চলবে,
তাহলে একটা দেশে যদি নিয়মকানুন, কোনো আইন ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু সেই দেশ ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এর জন্য একটা আইন প্রণয়নের প্রয়োজন। এই জন্য 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি এই ভারতীয় সংবিধান কার্যকর করা হয় এবং এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা উদযাপন করি। এবং এই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান, তাই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন। এই যে আইনটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে, তার জন্য একটা প্রতিষ্ঠানের দরকার। যেহেতু রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, তাই এই রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু একটা সংবিধানের প্রয়োজন হয়। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকের অধিকার এবং সরকার নাগরিকের সম্পর্ক পরিচালিত হয়। সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। তাহলে এই যে সংবিধান কেন তৈরি করা হলো, এই যে আইন কানুন নিয়ম কেন তৈরি করা হলো, কারণ এখানে যে সরকারের একটা ক্ষমতা থাকবে, তারপরে জনগণের যেটা মৌলিক অধিকার থাকবে, সেটা যাতে ক্ষুণ্ণ না হয়, প্রত্যেকটা নাগরিক যাতে সমান অধিকার পায় এবং সরকার এবং নাগরিকের মধ্যে একটা যেন সুসম্পর্ক তৈরি হয়, যাতে সুষ্ঠুভাবে সমস্ত বিষয়গুলো পরিচালনা করা যায়, তার জন্য কিন্তু এই সংবিধানের প্রয়োজন। তার জন্য কিন্তু এই সংবিধান তৈরি করা হয়। তাহলে সংবিধান হচ্ছে একটি সার্বভৌমত্বের প্রতীক। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ব্রিটিশ সরকারের আইন মোতাবেক ভারত শাসন করা হতো। তাহলে আগে দেশ শাসনের আগে কিন্তু যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ব্রিটিশরা যে নিয়মকানুন, যে আইন শৃঙ্খলা তৈরি করেছিল, সেই মোতাবেক ভারতের শাসন কার্য পরিচালনা হতো। সেখানে ভারতীয়দের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ঘটতো না। তাহলে যেহেতু এখানে বিদেশিরা বা ব্রিটিশরা দেশ শাসন করতো, তাই জন্য ভারতীয়দের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, তারা যা চাইবে সেটাই হবে, সেটা কিন্তু কোনো কার্যকর হতো না। কারণ ব্রিটিশ সরকার যা বলবে, যা নিয়ম তৈরি করবে, যেভাবে বলবে সেভাবেই আমাদেরকে চলতে হতো, সেভাবেই ভারতবর্ষের নাগরিকদের চলতে হতো। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় জনগণের মৌলিক অধিকারে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় জনগণের মতামত, তাদের নৈতিক ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় নেতৃবৃন্দ ভারতীয়দের জন্য একটি সংবিধান রচনার দাবি তুলতে থাকেন। তাহলে এই যে ভারতীয় জনগণের যে একটা অধিকার আছে, মৌলিক অধিকার আছে, এবং সেটা যাতে কার্যকরী হয়, সেই জন্য জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে এই জাতীয় নেতৃবৃন্দ ভারতীয়দের জন্য একটা সংবিধান রচনার দাবি তোলে। কিন্তু এই ব্রিটিশ সরকার বিভিন্ন সময় শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভারতবর্ষের কিছু কিছু দাবি মেনে নিলেও প্রশাসনের মূল নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতেই রেখেছিল। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের মতামতকে বা দাবিকে মেনে নিয়েছিল, কিন্তু মূল যে নিয়ন্ত্রণ সেটা তাদের দখলেই ছিল, তাদের হাতেই ছিল। তবে ক্রমাগত আন্দোলনের চাপে ভারতবাসীর স্বাধীনতা ও সংবিধানের দাবিকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। বাধ্য হয়েই তাই 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে। ওই সভার কাজ হবে ভারতের জন্য একটি সংবিধান রচনা করা। কিন্তু প্রতিনিয়ত আন্দোলনের ফলে ভারতবাসীর স্বাধীনতা আর সংবিধানের দাবিকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। তাই 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করে এবং এই সভার কাজই হচ্ছে ভারতের জন্য একটি সংবিধান রচনা করা। এর পরের পেজে চলে আসো। 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয়। B.R. আম্বেদকর, এখানে এই লাইনটা মার্ক করুন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন, আর ডক্টর B.R. আম্বেদকরের সভাপতিত্বে 7 জনের খসড়া কমিটি সংবিধান রচনার কাজটি করেছিল। তাহলে এই সংবিধান তৈরি করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল এবং 1946 সালের জুলাই মাসে একটা গণপরিষদ গঠিত হয় বা গঠন করা হয় এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল এই গণপরিষদের স্থায়ী সভাপতি এবং স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটা খসড়া তৈরি হয় এবং সেখানে B.R. আম্বেদকরের নেতৃত্বে সভাপতিত্বে 7 জনের একটা কমিটি গঠিত হয়, মানে খসড়া কমিটি গঠিত হয় এবং তারা এই সংবিধান রচনার কাজটি করেছিল। এই টুকরো কথাটা দেখো, পড়তে হবে। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। তাই ওই দিনটিতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। ভারতবর্ষের সংবিধান বিশ্বের সবথেকে বড় সংবিধান।
বিভিন্ন দেশের সংবিধানের শ্রেষ্ঠ বিষয়গুলি ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ইংল্যান্ডের থেকে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা, আয়ারল্যান্ডের থেকে নির্দেশমূলক নীতি ইত্যাদি। তাহলে বিভিন্ন জায়গা থেকে সংবিধানের যে শ্রেষ্ঠ বিষয়গুলো সেগুলো আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ইংল্যান্ডের মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা, আয়ারল্যান্ডের নির্দেশমূলক নীতি, এইসব বিষয়গুলো আমাদের সংবিধানে গ্রহণ করা হয়েছিল। আর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতকে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং ওই দিনটি পালিত হয়। এরপর দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। তাহলে সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটি একটি গভীর তাৎপর্য রয়েছে। তাহলে সার্বভৌম বলতে বোঝায়, সার্বভৌম বলতে কি বোঝায় দেখো, সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। এরপর লিখবে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে সাধারণ উৎপাদনের উপকরণগুলির ওপর রাষ্ট্র তথা সমাজের মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দ দুটো যুক্ত করা হয়েছে অন্য অর্থে। সেখানে মিশ্র অর্থনীতি বা অর্থাৎ রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা নির্ভর অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। তাহলে সমাজতন্ত্র বলতে কি বোঝায় সেটা তোমরা ব্যাখ্যা করবে, এটা ব্যাখ্যা করতে হবে। সমাজতন্ত্রের মূল উপকরণগুলির মধ্যে হচ্ছে সমাজের মালিকানা প্রতিষ্ঠা করা, উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে কিন্তু অন্য অর্থে। সেখানে মিশ্র অর্থনীতি অর্থাৎ রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানার নির্ভর অর্থনীতির মাধ্যমে একটা সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। এরপর লিখবে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারতের রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে এখানে প্রত্যেকেরই নিজস্ব একটা নিজ একটা ধর্ম রয়েছে এবং যে যেই ধর্মাবলম্বী তারা সেটাই পালন করবে। ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এবং কেউ কোনো ধর্মের বিরোধিতা করবে না বা কোনো রাষ্ট্রই করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের ইচ্ছা মতো বা নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। তাহলে এই পয়েন্টসটাও ব্যাখ্যা করতে হবে। এরপরের পয়েন্টস করবে গণতন্ত্র। গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূল প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র ও প্রদেশগুলির আইনসভায় বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠার প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। গণতন্ত্র বলতে এখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতির ক্ষেত্রে একটা সমতা প্রতিষ্ঠা করার কথা বোঝানো হয়েছে। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে এখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা বোঝানো হয়েছে, মানে প্রাপ্তবয়স্করা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই অধিকারকে বোঝানো হয়েছে। ভোট দিয়ে কেন্দ্র প্রদেশগুলির আইনসভায় বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। পরের পয়েন্টস করবে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র বলতে বোঝায় ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমে কোনো রাজা বা রানীর স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থায় শীর্ষে রয়েছে রাষ্ট্রপতি। তিনিও ভারতের জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক ভারতীয় জনগণ। সেজন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে যেহেতু ভারত গণতান্ত্রিক দেশ, এখানে কিন্তু ভারতীয় জনগণের অধিকারটাই হচ্ছে আসল, কারণ ভারতীয় জনগণ সমস্ত ক্ষেত্রে ভোট দিয়ে বিভিন্ন মন্ত্রীদের নির্বাচন করে, সেটা কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাজ্যের মন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভারতীয় জনগণের একটা মৌলিক অধিকার রয়েছে। ভারতীয় জনগণ পরোক্ষভাবে এই রাষ্ট্রপতিকে নির্বাচন করে এবং ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছে রাষ্ট্রপতি। এখানে কোনো রাজা বা রানীর ভূমিকা নেই। বাইরে যেমন ইংল্যান্ডে রানী আছে, সেখানে বা রানী শাসন কার্য পরিচালনা করে, কিন্তু ভারতে কোনো রাজা বা রানীর স্থান নেই। এখানে রয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,
মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা এখানে দেশের শাসন কার্য পরিচালনা করে এবং এই সব মন্ত্রীদেরকে কিন্তু জনগণই ভোট দিয়ে তাদের কে শাসন কার্য পরিচালনা করবে সেটা নির্বাচন করে। তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। এই প্রশ্ন আসলে কিন্তু এই পয়েন্টসগুলো আমি যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, পয়েন্টসগুলো লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। আমি পরে এই প্রশ্নগুলো লিখিয়ে দেবো, তোমরা এখন বইয়ের প্রশ্নগুলো এইভাবে পড়তে পারো। এরপর দেখো কেন্দ্রীয় শাসন বিভাগ। কেন্দ্রীয় শাসন বিভাগ দেখো কেন্দ্র কিভাবে শাসন কার্য পরিচালনা করে। দেখো ভারতীয় সংবিধান গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়। তাহলে কেন্দ্র কিভাবে শাসন কার্য পরিচালনা করে, তাহলে ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতের সংসদ আছে। এই সংসদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়। আইন এবং তত্ত্ব দিক থেকে বিচার করলে রাষ্ট্রপতি হলেন কেন্দ্রের শাসন বিভাগের প্রধান। যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করেন। তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপতি হচ্ছে কেন্দ্রের শাসন বিভাগের প্রধান, কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্যরা শাসন কার্য পরিচালনা করেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত কাজকর্ম করে থাকেন। এরপর হচ্ছে রাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রপতির কি ভূমিকা আছে। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি জাতীয় প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, তাই জন্য তিনি রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করবেন এবং এই রাষ্ট্রপতি হচ্ছে 5 বছরের জন্য নির্বাচিত হন এবং এক ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকতে পারেন এবং তার ন্যূনতম বয়স হতে হবে 35 বছর এবং তিনি কোনো সরকারি লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না। তাহলে রাষ্ট্রপতি হতে গেলে এইসব বিধি নিয়ম মেনে চলতে হবে। এরপর হচ্ছে উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি দেখো পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই হচ্ছে উপরাষ্ট্রপতির স্থান। তাহলে রাষ্ট্রপতির পর হচ্ছে উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতিও রাষ্ট্রপতির মতনই এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত 5 বছর। তাহলে রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতির ভূমিকা প্রায় একই রকম। পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই হচ্ছে উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতির পদে নিযুক্ত হলেও একইভাবে রাষ্ট্রপতির মতো 35 বছর বয়স হতে হবে এবং এক্ষেত্রে এক বিশেষ নির্বাচনের মাধ্যমে তাকে নির্বাচিত করা হয় এবং এই রাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে 5 বছর হয়। এরপর হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। রাষ্ট্রপতি ও 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত। কেন্দ্রীয় আইনসভা আইন রচনা, সংবিধান সংশোধন, করের হার নির্দিষ্ট করা প্রভৃতি নানা কাজ করে থাকে। তাহলে রাষ্ট্রপতি ও 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে হচ্ছে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয় বা সংসদ গঠিত হয়। তাহলে সংসদ কিভাবে গঠিত হয়, এখানে সংসদে রাষ্ট্রপতি থাকে এবং একটা 2 কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে। এই মিলিত উদ্যোগে কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত হয়। কেন্দ্রীয় আইনসভার কাজ কি? আইন রচনা করা, সংবিধান সংশোধন করা, তারপর করের হার নির্দিষ্ট করা, এই সমস্ত কাজগুলো করে থাকে। কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। তাহলে কেন্দ্রের উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা। ভারতীয় সংবিধান অনুসারে অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়। রাজ্যসভার সদস্য হিসাবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 30 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। তাহলে কেন্দ্রীয় আইনসভার যে উচ্চকক্ষ তাকে বলা হচ্ছে রাজ্যসভা। এখানে রাজ্যসভায় কিন্তু 250 জন সদস্য, অনধিক 250 জন সদস্য থাকতে হবে এবং রাজ্যসভার সদস্য হিসাবে এখানে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হয়।
এবং রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হলে অন্তত কোনো ব্যক্তিকে 30 বছর বয়স্ক হতে হবে, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, এবং রাজ্যসভার সদস্যরা এখানে 6 বছরের জন্য নির্বাচিত হন। পরের পেজে দেখো, ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা, তাহলে উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভায় প্রায় সকল সদস্য নির্বাচিত হন। কেবল রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 552 জন করা হয়েছে। আর লোকসভায় হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে লোকসভার সকল সদস্যই নির্বাচিত হন। এক্ষেত্রে হচ্ছে 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন, আর বর্তমান লোক সংখ্যা 552 জন করা হয়েছে। লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে 25 বছর বয়স্ক নাগরিক হতে হবে। কত বছর হতে হবে? 25 বছর বয়স্ক নাগরিক হতে হবে। ওই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকতে পারবেন না। লোকসভার সদস্যরা সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার সভার কাজ পরিচালনা করেন। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উভয়ই লোকসভার সদস্যদের মধ্যে থেকে এবং সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। তাহলে এক্ষেত্রে লোকসভায় স্পিকার সমস্ত সবার কাজ পরিচালনা করে, আর 5 বছরের জন্য এখানে লোকসভার সদস্যরা নির্বাচিত হতে পারবে। যখন অধ্যক্ষ বা স্পিকার থাকবে না, তখন তার অবর্তমানে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার সবার কাজ পরিচালনা করে। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হয়? ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। তাহলে এই যে সমস্ত দেশ পরিচালনা করছে হচ্ছে প্রধানমন্ত্রী, আর বিভিন্ন রাজ্যের শাসন কার্য পরিচালনা করছে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলো প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে সবার উপরে, কিন্তু রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান হলেও এক্ষেত্রে প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের প্রধান পরিচালক। তার কথা মতোই সমস্ত কার্য পরিচালনা হয়। লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে রাষ্ট্রপতি। কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভার সদস্যদের মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যে লোকসভায় বেশিরভাগ সদস্যদের সমর্থন অর্জন করতে হয়। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যম। তাহলে প্রধানমন্ত্রী কোনো সংখ্যাগরিষ্ঠ লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি। আবার কোনো দল বা কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি বিবেচনা করে লোকসভা সদস্যদের মধ্যে কাউকে প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করতে পারেন, এবং ওই ব্যক্তিকে কিছুদিনের মধ্যেই লোকসভায় যে সদস্যদের আছে তাদের সমর্থন অর্জন করতে হবে। এবং প্রধানমন্ত্রী বিভিন্ন একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন এবং তার পরামর্শ মতোই রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলো রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একটা যোগাযোগের মাধ্যম। তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে আসল। প্রধানমন্ত্রী সমস্ত কার্য পরিচালনা করেন, এবং যদি প্রধানমন্ত্রীর লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা নেতা মন্ত্রীকে কোনো দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে তখন রাষ্ট্রপতি কোনো লোকসভার সদস্যদের মধ্যে থেকে কাউকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারেন। আর প্রধানমন্ত্রী সমস্ত কার্য পরিচালনা করে। সমস্ত পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ করে এবং রাষ্ট্রপতি আর কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। এরপর হচ্ছে রাজ্যের আইনসভা। রাজ্যের আইনসভা দেখো, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা রয়েছে। কোনো রাজ্যের আইনসভায় এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্ন কক্ষের নাম বিধানসভা।
পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, শুধু বিধানসভা নিয়ে গঠিত। আর রাজ্যপাল, বিধানসভা এবং বিধান পরিষদ অথবা কেবল রাজ্যপাল ও বিধানসভা নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয়। তাহলে রাজ্যের আইনসভা হচ্ছে প্রতিটি মানে ভারতের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যে একটি করে আইনসভা আছে। আবার কোনো কোনো রাজ্যে দুটো আইনসভাও আছে। একটা হচ্ছে কোনো কোনো রাজ্যে আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো কোনো রাজ্যে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ আর নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। পশ্চিমবঙ্গে হচ্ছে বিধানসভা নিয়ে গঠিত এবং রাজ্যপাল, বিধানসভা এবং বিধান পরিষদ বা রাজ্যপাল ও বিধানসভা নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয়। নেক্সট হচ্ছে রাজ্যপাল। দেখো, রাজ্যের শাসন ব্যবস্থায় সবার উপরে রাজ্যপালের স্থান। রাজ্যপাল হচ্ছে রাজ্যের শাসনভার পরিচালনা করে আর রাষ্ট্রপতি হচ্ছে কেন্দ্রের শাসনভার পরিচালনা করে। যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান, রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হন। তিনি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হন এবং তিনি সরাসরি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। এরপরের পেজে চলে আসো, সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে ওই ব্যক্তিকে অন্তত 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। তাহলে রাজ্যপাল পদেও নিযুক্ত হতে গেলে 35 বছর বয়স্ক হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। আবার কোনো রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে চাকরি বা লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ ও সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যের বিধান পরিষদ থাকলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজনকে রাজ্যপাল সেখানে নিয়োগ করেন। তাহলে রাজ্যের রাজ্যপাল হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন আর মুখ্যমন্ত্রীর পরামর্শেই কিন্তু অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন রাজ্যপাল। আর বিভিন্ন উচ্চপদস্থ বা সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল। এরপর হচ্ছে বিধানসভা। 1969 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভার কেবল বিধানসভা রয়েছে। বিধানসভায় প্রায় সব সদস্য বা বিধায়কগণ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। কেবল কোনো কোনো বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী মনোনীত হতে পারেন। বিধানসভার সদস্যদের মেয়াদ সাধারণত 5 বছর। তাহলে বিধানসভার সদস্য বা বিধায়ক তারা হচ্ছে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন। রাজ্যের আইনসভায় এখন কেবলমাত্র বিধানসভাই রয়েছে আর জনগণের ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু এই নির্বাচন হয়, বিধানসভার এই নির্বাচন হয়। আবার কোনো কোনো বিধানসভায় একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী মনোনীত হতে পারে আর এই বিধানসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 5 বছর। নেক্সট দেখো, মুখ্যমন্ত্রী হচ্ছে কেন্দ্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় সরকার রয়েছে, সেই সরকারের প্রধান হলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করার ও পরামর্শ দেওয়ার জন্য রাজ্যে একটি মন্ত্রিসভা থাকবে। ওই মন্ত্রিসভার প্রধান হবে মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্যের প্রধান আর রাজ্যপালকে বিভিন্ন ধরনের পরামর্শ এবং সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকবে এবং এই মন্ত্রিসভার প্রধান হবে মুখ্যমন্ত্রী। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো রাজ্যপাল ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করে নাও। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। তাহলে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন আর এই মুখ্যমন্ত্রীর পরামর্শ মতেই রাজ্যপাল বিভিন্ন অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষেবা কিন্তু তার কাজের জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন। তাহলে যে সমস্ত কাজকর্ম করবেন তার কৈফিয়ত কিন্তু বিধানসভাকে দিতে হবে। তাহলে মুখ্যমন্ত্রী যে সমস্ত কাজ করে থাকেন তার জন্য কিন্তু বিধানসভার কাছে তাকে দায়বদ্ধ থাকতে হবে।
তাহলে এখান থেকে বিভিন্ন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এই সমস্ত মন্ত্রীদের ভূমিকা কী, কীভাবে নির্বাচন করা হয়, এই ধরনের প্রশ্ন আলাদা আলাদাভাবে তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এই ধরনের বড় প্রশ্ন তোমাদের আসতে পারে। এরপর ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন এবং ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, এই ধরনের প্রশ্নও আসতে পারে। আমি বইয়ের লাইন ওয়াইজ আলোচনা করে দিলাম। এরপরে বড় প্রশ্নগুলো তোমাদেরকে আমি লিখিয়ে দেবো। এরপর বিধানসভা কি, বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, এইগুলো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। তাহলে আমি যে পর্যন্ত আলোচনা করে দিলাম, এই পর্যন্ত যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমি বলে দিলাম। এরপরে আমি রচনাধর্মী প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো। তাহলে আজকে আমি এই পর্যন্ত বুঝিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।